ক্লাস করার সময় তার মিথিলা নামে এক মেয়ের সাথে পরিচয় হয়। মিথিলা অনুরিমাকে জিজ্ঞেস করে, তার সাথে আসা ছেলেটি কি তোমার ভাই? অনুরিমা বেশ বিপাকে বলল, কি বলবে এখন। তাকে ফারিস বলেছে খুব বেশি প্রয়োজন না হলে সে যে বিবাহিত এই কথা বলার দরকার নেই, কারণ তাকে নিয়ে সবাই মজা উড়াবে। মিথিলা অনুরিমাকে আবার জিজ্ঞেস করলো, বাহ, তোমার ভাই তো সেই জোশ আছে। তোমার ভাইয়ের কি গার্লফ্রেন্ড আছে? অনুরিমার রাগে চোয়াল শক্ত হয়ে গেল। ভ্রুকুচকে বলল, না, কোনো গার্লফ্রেন্ড নেই, তবে তার বিয়ে করা একটা বউ আছে। মিথিলার উচ্ছ্বসিত মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। মুখে হতাশার সুর টেনে বলল, তোমার ভাই এত জলদি বিয়ে করে ফেললো? আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারলো না? মিথিলার বারবার ভাইয়ার সম্বোধন শুনে সে রাগে গজগজ করতে লাগলো। না টিকতে পেলে শেষে বলেই ফেললো, ও আমার ভাইয়া নয়, আমার হাজবেন্ড। নেক্সট টাইম থেকে মনে থাকে যেন এই কথাটা। মিথিলার বিস্ফোরিত অক্ষিযুগল অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছে অনুরিমার দিকে। এই বয়সে মেয়েটা বিবাহিত নাকি ঢপ মারছে, সে তাচ্ছিল্যের সুরে হেসে উঠল। অনুরিমাকে টিপ্পনি মেরে বলল, তুমি বিবাহিত, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। কিছু লুকোচ্ছ না তো? নাকি বয়ফ্রেন্ডকে স্বামী হিসেবে পরিচয় দিচ্ছ? অনুরিমা যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এই মেয়ের ন্যূনতম মনুষ্যত্ব বোধটুকু নেই। কেউ নিজের স্বামী নিয়ে মজা করে? তার ইচ্ছে করছিল এই মেয়ের পিঠে কয়েক ঘা লাগিয়ে দিতে, কিন্তু সে ইচ্ছে তো আর পূরণ করা যাবে না। তাকে তার মতোই জবাব দিতে হবে। সেও জবাবে রুক্ষ ভাষায় বলল, হ্যাঁ, ও আমার হাজবেন্ড, বয়ফ্রেন্ড দুটোই। আর কিছু জানার আছে? মিথিলা আরও কিছু বলার জন্য উদ্যত হতেই একজন স্যার এসে অনুরিমাকে জিজ্ঞেস করলো। তোমার কোনো সমস্যা হচ্ছে? অনুরিমা স্যারের এই সুযোগটা লুফে নিল। ইচ্ছে করেই বলল, স্যার, আপনি আমার হাজবেন্ডকে একটা কল দিবেন? আসলে আমার মোবাইল বাসায় ভুলে রেখে এসেছি আমি। স্যার হাসি মুখে বলল, এনিথিং রং? না স্যার, আসলে উনি কখন আসতে পারবে তা জানার জন্য, আর কিছুই না। স্যার কল দিয়ে জেনে নিলেন ফারিস দুপুর 1টার মধ্যে অনুরিমাকে নিতে আসবে। স্যারের সাথে কথা বলে অনুরিমা মিথিলার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল। মিথিলা পুরোই ভ্যাবাচাকা খেয়ে বসে আছে। সে এখনও অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছে অনুরিমার দিকে। মধ্যাহ্ন পার হয়নি এখনও। রৌদ্রের ঝাঁঝালো তেজ থেকেও মিথিলার বলা বাক্যগুলো অনুরিমার মনে দগ্ধ করেছে। ঘড়ির কাঁটায় দুপুর 1টা 5। সে মাত্রই কোচিং থেকে বের হয়েছে। ফারিস প্রধান ফটকের সামনে দাঁড়ানো। সে বের হওয়ার সময় খেয়াল করলো তার পেছনে মিথিলাও আছে। সে দ্রুতই পায়ের কদম বাড়িয়ে ফারিজের সামনে আসলো। মিথিলাকে দেখে সেই বাক্যগুলো যেন আবারও তাকে মনে করিয়ে দিল। সে ফারিজের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। কর্কশ গলায় চেঁচিয়ে বলল, এত দেরিতে কেন আসছেন? হ্যাঁ, আপনার তো আমাকে নিয়ে জন্য আরো আগে আসার কথা ছিল, তাই না? অবশ্য আমার কথা মনে থাকবে কেন? সারাদিন তো শুধু কোর্টেই দিন কাটাবেন। বউয়ের কথা মনে রাখার সময় কোথায় আপনার? এতই যখন কোর্টকে গুরুত্ব দিবেন, তাহলে আমার বিয়ে করার দরকারটা কি ছিল আপনার? হ্যাঁ, একাই থাকতেন, সেটাই আপনার জন্য ভালো ছিল। ফারিজ নিঃশব্দে অনুরিমার সব কথা শুনল। তারপর বলল, তোমার গলা শুকিয়ে গেছে মেবি। নিজ হাতে পানির বোতল খুলে অনুরিমার হাতে তুলে দিল। পানি পান করে নাও। তোমার বাকি অভিযোগগুলো বলতে হবে তো। অনুরিমা যেন আকাশ থেকে পড়ল। এতক্ষণ এত কথা শোনালো, আর এই লোক কোনো প্রত্যুত্তর করলো না। ভারী অদ্ভুত তো। তার গলা ফাটিয়ে এখন চিৎকার করতে ইচ্ছে করছে। এই যে উকিল সাহেব, আপনি আমাকে এত ছোট ভাববেন না, আমি অতটাও ছোট নই। তার এক আকাশ পরিমাণ অভিমান জমল ফারিজের ওপর। সে কথা বলবে না আর। দেখবে এই লোক কি করে এখন। ফারিজ অনুরিমার হাত ধরে বাইকে বসালো। তারপর পেছনে তাকিয়ে জিজ্ঞেস করলো, ফুচকা খাবে? অনুরিমা প্রত্যুত্তরে কিছুই বলল না। সে আজ এই লোকের সাথে কোনো কথাই বলবে না। বিবাহিত হয়েও সবাই তার মজা উড়ায়, সব দোষ তার। ফারিজ রেস্টুরেন্টে দেখে বাইক থামালো। অনুরিমার হাত ধরে তাকে নিয়ে একটা খালি টেবিলে গিয়ে বসালো। এখানে ফুচকা ছাড়াও বিভিন্ন থাই চাইনিজ খাবার পাওয়া যায়। পুরো রেস্টুরেন্ট কাঁচ দ্বারা আবৃত। বাইরে থেকে ভেতরের দৃশ্য বোঝা না গেলেও ভেতর থেকে বাইরের সব দৃশ্যই দেখা যায়। তারা দ্বিতীয় তলার একদম কর্নারে গিয়ে বসলো। অনুরিমা কাচের ভেতর দিয়ে বাইরের দৃশ্য অবলোকন করছে। তার কোনো ধ্যান নেই এদিকে। ফারিজ মেনু দেখালো অনুরিমাকে, কিন্তু সে একবারের জন্য তাকালো না। ফারিজ নিশ্চিতে ভাবলো তার বউয়ের কিছু হয়েছে, তাই তো এমন গাল ফুলিয়ে বসে আছে। সে নিজ মনে কুটিল হাসলো। আচমকা বলে উঠল, আচ্ছা অনুকণা, তুমি কি জানো তুমি যখন গাল ফুলিয়ে থাকো তখন তোমাকে দেখতে কেমন লাগে? অনুরিমা চোখ তুলে ফারিজের দিকে তাকালো, কিন্তু জবাব দিল না। মনে মনে সেও ভাবছে তাকে দেখতে কেমন লাগে। নিশ্চয়ই খুব বিচ্ছিরি লাগে তখন। উকিল সাহেব এখন নিশ্চয়ই তার মজা উড়াবে আর হেসে হেসে বলবে, ইয়াক,
তোমাকে দেখতে প্যাঁচার মতো লাগছে। কোন দুঃখে তোমার মতো প্যাঁচা মুখোকে বিয়ে করলাম আল্লাহই জানে। আরও না জানি কি বলবে। অনির্মা নিজ মনে হাজারো ভাবনায় নিমজ্জিত, কিন্তু ফারিস মিটিমিটি করে হাসছে। অনির্মার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সে। কাছে এসে তার দুগাল টেনে বলল, তুমি গাল ফুলিয়ে থাকলে একদম বউ বউ লাগে তখন। আমার একান্ত ব্যক্তিগত বউয়ের মতোই, যার রাগের পিছনে থাকে এক আকাশ পরিমাণ ভালোবাসার আভাস। অভিমানে মিশে থাকে তার পূর্ণ অধিকার বোধ, আর অভিযোগে থাকে এই পুরো তুমিটাই আমার। অনির্মা হা হয়ে ফারিসের দিকে তাকিয়ে আছে। সে কি লজ্জা পাবে নাকি খুশি হবে বুঝতে পারছে না। ক্লাস চলাকালীন আপ্তিকে হেডমাস্টারের কক্ষে তলব করা হলো। সে সময় তাদের বাংলা ক্লাস চলছিল। দপ্তরি কাশিম উদ্দিম এসে তাকে এই খবর পৌঁছায়। খবর পেয়ে আতকে উঠল আপ্তি। আচমকা তাকে কেন ডাকছে হেডমাস্টার? ক্লাস টিচার জহির স্যারও কিছুটা ঘাবড়ে গেল। সন্দিহান দৃষ্টিতে আপ্তির দিকে তাকালো। আপ্তির ভয়ার্ত মুখশ্রী তার দৃষ্টি এড়ালো না। তিনি আপ্তিকে জিজ্ঞেস করলেন, কি করছো তুমি, যার জন্য স্বয়ং হেড স্যার তোমায় তলব করলো? আপ্তির চোখে মুখে উৎকণ্ঠার ছাপ। নিজে জানে না কি হয়েছে, কেনই বা তাকে হেড স্যার ডাকছে। জহির স্যারকে কিভাবে বলবে সে? মলিন মুখে বলল, স্যার আমি সত্যিই জানি না কেন ডাকছে। দপ্তরি কাশেম তাড়া দিল জলদি আসার জন্য, তাই আপ্তিও আর দাঁড়ালো না। দপ্তরি কাশেমের পিছু পিছু স্তত্র পায়ে এগিয়ে গেল হেডমাস্টারের কক্ষে। কিন্তু ভেতরে প্রবেশ করতে যা দেখলো তাতেই তার চক্ষু চড়ক গাছ। সে ভাবনায় পড়ে গেল, এখানে এরা কারা বসে আছে? এদেরকে সে চেনে না, কিন্তু কেন আনা হয়েছে? হেডমাস্টার হাসমাত উল্লাহর অগ্নিদৃষ্টি আপ্তির দিকে। দপ্তরিকে আবার পাঠালেন কোথাও। আপ্তি ঠিক বুঝে উঠতে পারল না সে করেছেটা কি। তার অস্থির মনে স্বস্তির বৃষ্টি হয়ে নামলো যখন সে আচমকা হেডমাস্টারের কক্ষে ফারিনকে দেখল। যদিও ফারিন কেন এসেছে সে জানে না, তবুও সে যেন আশার আলো খুঁজে পেল। কিন্তু ফারিনের পেছনে থাকা বদ সেই তিনজন ছেলেগুলোকে দেখে তার চক্ষু ছানা পড়া। এই ছেলেগুলো এখানে কেন? তারা আবার কি করেছে? নতুন কিছু করেনি তো? তার কৌতূহলী দৃষ্টি যখন জবাব হাতড়ে বেড়াচ্ছে, ঠিক তখনই বিস্ফোরক এক বোমা ফাটালো ফারিন। স্যার, এই ছেলেগুলোই সেদিন অপপটিকে ভয় দেখিয়েছিল, তাও শুধুমাত্র আমার প্রতিশোধ নিতে। তারা পরবর্তীতে আমাকে হুমকি দিয়েছে, এটা বলে আমি যদি ওদেরকে কোনো রূপে তাদের কোনো কাজে বাধা দিই কিংবা তাদের সাথে লাগতে চাই, তাহলে ওরা অপ্তির যে কোনো ক্ষতি করবে। হাসমাত উল্লাহ রয়ে শয়ে ফারিনের পুরো কথা শুনলেন। তারপর তার সন্দেহী দৃষ্টি পড়ল আপ্তির ওপর। দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমাকে এই ছেলেগুলোকে বিরক্ত করছে? ফারিন যা বলছে তা কি সত্যি উমাইজা? আপ্তির মুখ মুহূর্তেই ফ্যাকাশে বর্ণ ধারণ করলো। বিমূর্ত সে হেড স্যারের দিকে তাকিয়ে আছে। সত্যি বলতে এই ছেলেগুলো সরাসরি না করলেও আগে তাকে লুকিয়ে লুকিয়ে ভয় দেখাতো, কিন্তু কালকে যা করেছে আগের ঘটনার মাত্রাকে 10 গুণ ছাড়িয়ে গেছে। কালকে সেই বীভৎসময় মুহূর্তের পুরো ঘটনায় তার মনে ভীষণভাবে দাগ কেড়েছে। মনের কোণে ওই দৃশ্য ভেসে উঠল আবার। ছুটির ঘন্টা বাজতেই আপ্তি তার বান্ধবী হৃদির সাথে বাড়ি ফিরছিল। মাঝপথে হৃদির মামার সাথে তাদের দেখা হয়, তাই হৃদি তার মামার সাথেই বাড়ি চলে যায়। সে আগে তার বোনের সাথে একসাথে বাড়ি আসতো, কিন্তু এখন তো তার বোন নেই, তাই একাই বাড়ি আসতে হয়। তাদের বাড়ি আসার মাঝপথেই পড়ে সেই বটগাছটি। জায়গাটা সত্যিকার অর্থে এত নির্জন আর শুনশান যে দিনের বেলায় চলাফেরা করতেও গা ছমছম করে। এখন সেই কথা ভেবেই ভয়ে তার গা শিউরে উঠল, কিন্তু কিছুই করার নেই। স্কুলের সব ছাত্রছাত্রীদের মধ্যে একমাত্র তার বাড়ি সবচেয়ে দূরে, গ্রামের শেষ মাথায়। তাদের নিজের বাড়ি থেকে বিতাড়িত করায় তার বাবা গ্রামের একজন নির্জন এলাকায় বাড়ি করেন, যেখানে তাদের বাড়ির পাশে হিন্দু বাড়ির শ্মশান ঘাট। সেগুলো ভাবলে শুধু মন খারাপ হয়, তাই আজকাল আর ভাবে না। সে মনের মধ্যে সাহস সঞ্চার করে অতি সন্তর্পণে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল, কিন্তু অতর্কিত তার সামনে উদয় হয় রুবেল ছেলেটা। আপ্তি ওকে দেখে ঘাবড়ে যায়, কিন্তু তাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল। কিন্তু হুট করে পেছন থেকে তার ব্যাগ টেনে ধরে সুমন। আচমকায় আপ্তির ব্যাগ টেনে ধরায় সে ভয় পেয়ে যায়। চোখ মুখে স্পষ্ট অস্থিরতার ছাপ। সে কম্পিত গলায় বলল, আপনারা আমার ব্যাগ কি জন্য টেনে ধরে রেখেছেন? আমার পথ থেকে সরে দাঁড়ান। আপ্তি মুখ ঘুরে পেছনে তাকাতে দেখে রুবেলের পেছনে তখন জুয়েলও আছে। তিনজনে দাঁত কেলিয়ে হেসে উঠল। তারপর তার হাত ধরার চেষ্টা করতেই সে তার ব্যাগ রেখেই অতর্কিত রাস্তা রেখে ধানের জমিনের আইল ধরে ভিন্ন এক রাস্তার দিকে ছুটল। সে জানে না সামনে কি আছে, তবুও প্রাণপ্রাণে দৌড়াচ্ছে, কারণ এই ছেলেগুলোর উদ্দেশ্য একদমই ভালো নয়। আজ যদি বাঁচতে পারে তাহলে কালকের দিনের কথা ভাবা যাবে। দৌড়ানোর মাঝে সে বারবার আর্তচিৎকার করছিল,
কেউ আছেন? আমাকে বাঁচান। তার পেছনে থাকা সুমন তাকে বারবার হুমকি দিচ্ছিল। চিৎকার করছিস কেন রে শালি? ধরতে পারলে একদম পুঁতে দেবো তোরে। আপনি সেই ধমকের দিকে হুঁশ নেই, সে তো প্রাণপণে দৌড়াচ্ছে। কিন্তু দৌড়াতে দৌড়াতে যখন অনেক দূর এগিয়ে এলো, দেখতে পেল সামনে হাঁটু সমান পানি। তার হেঁটে যাওয়ার কোনো উপায় নেই। এটা দেখে অদূরে থাকা সুমন বিকৃত এক কুটিল হাসি দিল। তার সামনে এগিয়ে আস্তে আস্তে বলল, এবার কেমনে যাবে শালি? আপনি 7 পাঁচ না ভেবেই ঝাঁপ দিল সেই পানির মধ্যে। সুমন হতভম্ব হয়ে গেল আপতির আচরণ দেখে। বাপরে, শালির কত তেজ! আপনি পানিতে সাঁতরে ওই পারে যাওয়ার কিছু মুহূর্ত পর আচমকা এক মধ্যবয়সী পুরুষের আগমন ঘটল। তিনি রাস্তা থেকে হাঁক ছাড়লেন। কি হচ্ছে রে এখানে? আচমকিত মধ্যবয়সী পুরুষ মানুষ চলে আসায় তিনজনই আতকে উঠল। ভয় চোটে তিনজনই আমতা আমতা করতে লাগলো। বাঁচার এক ক্ষীণ আশা পেয়ে এই সুযোগেই আপতি কথা বলে উঠল। চাচা যান, আমাকে বাঁচান। এই ছেলেগুলোর জন্যই আমি পানিতে ঝাঁপ দিছি। মধ্যবয়সী লোকটা দেখলেন তিনজন ছেলে মিলে একটা মেয়ের পেছনে দৌড়াচ্ছে। তিনি বেশ বুঝতে পারলেন এই ছেলেগুলোর উদ্দেশ্য ভালো কিছু ছিল না। তাই তিনি তিনজনের দিকে তেড়ে গেলেন। কিছু অশ্রাব্য ভাষায় গালিগালাজও করলেন। তখন তিনজনই পরিমরি করে দৌড় লাগালো নিজেদের বাড়ির দিকে। পরে আপতিকে তিনি নিজেই বাড়ি দিয়ে আসলেন। বাড়ি গিয়ে সে কিছু বলার অবস্থায় ছিল না, কিন্তু তার সাথে থাকা লোকটা তার মাকে সব খুলে বলে। জায়দা মেয়ের এমন অবস্থার কথা শুনে আঁতকে উঠল। মেয়েটাকে এবার থেকে কিভাবে স্কুলে পাঠাবে সে চিন্তায় অস্থির হয়ে গেল। কিন্তু তার চিন্তার অবসান ঘটিয়ে পরের দিন ফারিন এসে তাদের বাড়ি। সে এবার থেকে প্রতিদিন আপতিকে নিয়ে স্কুলে আসা যাওয়া করবে। আপতিও চুপচাপ ফারিনের সাথে আসে। কালকে সে ঘটনা একবারের জন্য ফারিনকে সে বলেনি, আর না তার মা বলেছে। কিন্তু হেড স্যারের কক্ষে সে বিস্মিত হয়ে যায়। তাকে সেই কবে ভয় লাগানোর ব্যাপারটার কথা শুনে এই ব্যাপারটা এতদিন পর কেন উঠল, এটা তার বোধগম্য হলো না। সে যখন নিজ ভাবনায় নিমজ্জিত, হাসমাত উল্লাহ ধমকে উঠলেন আপতিকে। আচমকিত স্যারের ধমক খেয়ে তার ধ্যানমগ্ন হয়। সে কিয়ৎক্ষণ তিনজনের দিকে এক পলক তাকিয়ে বলল, জি স্যার, ওরা আমাকে ভয় দেখিয়েছে। আর আমি নিজের কানে শুনছি ওরা ফারিন ভাই থেকেও বদলা নেয়ার জন্য আমার ক্ষতি করবে বলেছে। হাসমাত উল্লাহ আপতির কথা শুনে নিজেকে স্থির করে বসালেন। পুনরায় ফারিনের দিকে তার পূর্ণ দৃষ্টি রেখে বললেন, ওরা তোমার থেকে বদলা নেওয়ার কারণটা কি? তুমি কি এমন করছো যার জন্য ওরা তোমার থেকে বদলা নিতে চাইবে? ফারিন হাসমাত উল্লাহর কথা শুনে মৃদু হেসে উঠল। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে একবার আপতির দিকে চোখ বুলিয়ে বলে উঠল, স্যার, অপ্তিরি থেকে স্বীকারোক্তি শেষ হলে তাকে ক্লাসে পাঠিয়ে দিন। হাসমাত উল্লাহ ইশারায় আপতিকে চলে যেতে বললেন। আপতি নিজেও অবাক হয়ে গেল, কি এমন ঘটনা আছে যা তার সামনে বলা যাবে না। সে নিশ্চুপে তার ক্লাসে চলে আসলো, কিন্তু তার অস্থির মন বারবার সেই ঘটনায় জানতে চাইছিল। রেস্টুরেন্ট থেকে ফেরার পর থেকে অন্রিমা আর ফারিনের সামনে যায়নি। সেই থেকে তাকে দেখলে লজ্জা দিয়ে যাচ্ছে শুধু। সে মাত্রই পানি পান করার জন্য ডাইনিংয়ে আসলো। ফারিসও তখন নিজের কিছু কাজ করছিল টেবিলে বসে, কিন্তু অনির্মাকে দেখে একটা গান বিড়বিড় করে গাইতে লাগলো। দেখতে বউ বউ কিন্তু আস্ত বউ বউ বেশ জুটে গেছে কপালে। দেখতে বউ বউ কিন্তু আস্ত ঘো ঘো ফেসে গেছি আমি অকালে। অনির্মা রাগে গজগজ করে উঠল। এসব কিসের গান? সে যখন গাল ফুলিয়ে ফারিজের দিকে তেড়ে গেল, ফারিজ আচম্বিত অনাকাঙ্ক্ষিত এক কাজ করে ফেলল। নিজের অধর ছুঁয়ে দিল তার অধরে। অনির্মা এখনও অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছে। তার ভাবনার বাইরেই ছিল ফারিজ এমন কিছু করবে। কত বদলোক দেখো! আর কিছু না বলে লজ্জায় সে নিজের কক্ষে চলে আসলো। আক্রোশে ফেটে পড়ছে তিনজন। রক্তিম চোখে তাকিয়ে আছে ফারিনের দিকে। সুমনের মুখের আদল আচমকাই পরিবর্তন হয়ে গেল যখন ফারিন বলল, স্যার, আমাদের ফুটবল টিমের নেতৃত্ব দেওয়া নিয়ে ঝামেলা হয়েছিল। কোচ সুমনকে রেখে আমাকে নেতৃত্ব দায়িত্ব দেওয়ায় তারা তিনজন এটার বিরোধিতা করেছিল। তাদের মধ্যে আমার প্রতিটি ক্ষোভের সৃষ্টি হয়, যার জন্য আমাদের মধ্যে স্কুলে একদিন এই ইস্যু নিয়ে বেশ ব্যাকা বিদণ্ড হয়েছিল। এর কারণে তারা আমার উপর প্রতিশোধ নিতে চাইতো, কিন্তু আমাকে কিছু বলতো না। পরে তারা প্রাপ্তিকে টার্গেট করে। তারপর প্রধান কারণ, অপ্তি আমাদের আত্মীয় হয়, তার উপর মেয়ে, তাই সুযোগ বুঝে আমাকে হেনস্থা করতে টেলার হিসাবে প্রথমে তাকে ভয় দেখায়। কিন্তু পরবর্তীতে আমি তাদের বেশ কিছু কুকর্মে জেনে যাই। সেজন্য তারা নিজেদের দোষ আড়াল করতে অপ্তিকে এরা শিলতাহীন করতে চেয়েছিল, যাতে আমার মুখ বন্ধ করে রাখতে পারে। ফারিনের আচম্বিত বলা এই কথায় হেডসেট চমকে উঠল। বিস্ফোরক দৃষ্টিতে হাসমাত উল্লাহ ফারিনের দিকে তাকালো। কপাল কুঁচকে বলে উঠল,
কি বললে ফারিন? তুমি কি করে জানলে এসব? ফারিন দীর্ঘশ্বাস টেনে বলল, স্যার সত্যি কি ধামাচাপা থাকে? আপনি যতই লুকিয়ে আড়ালে আবডালে অন্যায় করুন না কেন, তা কখনো গোপন থাকে না, সেটা প্রকাশই হয়ে যায়। হাসমাত উল্লাহর নিষ্করুণ দৃষ্টি তিনজনের দিকে। চোখের চশমা দাঁতখানা খুলে টেবিলে রাখলেন। পুনরায় আবার দৃষ্টি দিলেন ফারিনের দিকে। জিজ্ঞেস করলেন, এদের কি কর্ম জেনেছো যার জন্য ওরা আপদিকে টার্গেট করলো? সুমন দাঁত কিরমিরিয়ে ফারিনের দিকে তাকালো। জুয়েল আর রুবেল দুজনই থরথর করে কাঁপছিল। তাদের নিজেদেরই অনেক অনুশোচনা হচ্ছে, কেন সে সুমনের কথা শুনতে গেল। তাহলে অন্তত এই বিপদ হতো না। সুমন ফারিনের বলা কথা জবাবে অগ্নিকণ্ঠে বলে উঠল, স্যার, মিছা কথা। আমরা কেউ আপদিকে শ্লীলতাহানি করতে যাইনি, শুধু ভয় লাগানোর জন্য গেছিলাম। কিন্তু সে তার আগে আমাদেরকে দেখে দৌড়ে জমিনের আইলের দিকে চলে যায়। আমরা শুধু তাকে ধরতে চেয়েছিলাম, ভয় লাগিয়ে চলে আসতাম। কিন্তু তার দৌড়ানো দেখেই আমরাও তার পিছু নেই। পরে সে নিজেই জমিনের হাঁটু পানিতে ঝাঁপ দেয়। এরপর তো আমরা বাড়ি চলে গেছি। তাহলে ওর শ্লীলতাহানি কখন করলাম? ফারিন তাচ্ছিল্যের সুরে হেসে উঠল। নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়েছে। মুখের কোণে ঈষৎ হাসি রেখেই বলে উঠল, স্যার আমি কিন্তু বিস্তারিত কিছুই বলিনি, শুধু বলেছি চিন্তাহীন করতে চেয়েছিল, কিন্তু ওরা নিজেদের কথা নিজেরাই বলে দিয়েছে। বাকিটা আপনি এবারে দেখবেন। তিনজনের অভিভাবককে ডাকা হয়েছে, কিন্তু তাদেরকে পাশের কক্ষে রাখা হয়েছে। হাসমাত উল্লাহ আগেই বলে দিয়েছেন, আপনারা চুপচাপ এখান থেকে শুনবেন। যখন আপনাদের ডাকা হবে তখন আপনারা হাজির হবেন। এই জন্যই তারা সামনে দিয়ে কিছু বলতেও পারছে না। এই বুদ্ধি কিন্তু ফারিন নিজেই হাসমাত উল্লাহকে দিয়েছে। হাসমাত উল্লাহ ফারিনের কথায় অভিভাবককে অন্য কক্ষে লুকিয়ে রেখেছেন। সুমন ফারিনের কথা শুনে গর্জে উঠল। নিজের কথাকে সত্যি প্রমাণ করতে মরিয়া হয়ে উঠল। সে আবার বলে উঠল, স্যার, আমরা যদি সত্যি খারাপ কিছু করতাম তাহলে এখনো স্বীকার করতাম না। মানছি ফারিনের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, ওর প্রতি যথেষ্ট ক্ষোভ আছে। ফুটবল টিম থেকে আমরা বিতাড়িত হয়েছি তার জন্য। তাই বলে আমরা আরেকটা মেয়েকে শ্লীলতাহানি করব, এতটাও খারাপ আমরা নই। আপদিকে আমরা শুধু নিছক মজার ছলে ভয় দেখিয়েছি, এর বেশি কিছু নয়। কিন্তু ফারিন আমাদের নামে যাচ্ছে, তাই তো আর বলতে পারে না। কি এমন কুকর্ম করেছি যার জন্য ওকে আমরা হুমকি দেব? আপনি বলেন, আমরা এতটাই খারাপ ছেলে? আমাদের নামে মিথ্যা কথা রটিয়ে সে ভালো সাজতে যাচ্ছে। আমাদের সাথে কি এটা অন্যায় হচ্ছে না স্যার? হাসমাত উল্লাহ সুমনের কথায় সায় দিলেন। তিনি ফারিনকে বললেন, তুমি যে অভিযোগ এনেছো, কিসের ভিত্তিতে এনেছো? কোনো প্রমাণ আছে তোমার কাছে? নিছক নিজেদের ক্ষোভের জন্য অন্য কাউকে অপদস্থ করতে পারো না ফারিন। ফারিন জানতো সুমনরা পাল্টি খাবে। সে তো আর কাঁচা খেলোয়াড় নয়। নিজের ভাই থেকে শিখেছে কিভাবে প্রতিপক্ষকে ঘায়েল করতে হয়। প্রমাণ যে লাগবে ভালো করে জানতো। সে হেড স্যারকে বলল, স্যার আমি জানতাম মুখের কথা, আপনি কেউ বিশ্বাস করবে না, তাই তো প্রমাণ আছে বলেই আজকে আপনার কাছে অভিযোগ করেছি। সে মনে মনে কুটিল হাসলো। আসল মজা তো এখন শুরু হবে। সে, সুমন, জুয়েল, রুবেল তিনজনের মুখোমুখি গিয়ে দাঁড়ালো। তিনজনই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারিনের দিকে। ফারিন তিনজনের পকেট থেকে তাদের অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নিল। তারপর তাদের সেই হাইড করা কুখ্যাত গ্যালারিতে ঢুকলো। তার নিজেরই লজ্জা করছিল কিভাবে এগুলো স্যারকে দেখাবে, কিন্তু তার কিছুই করার নেই। আজ না বললে এই তিনজনকে কখনোই থামানো যাবে না। সে অ্যান্ড্রয়েড ফোনগুলো স্যারের টেবিলে রাখলো। কথা বলার সময় তার শরীর ভীষণভাবে কাঁপছিল, লজ্জায় আর ঘৃণায়। কিছু মানুষকে দেখলে বোঝা যায় না তারা ভেতর থেকে কতটা নিকৃষ্ট। কম্পিত গলায় মাথা নিচু করে বলতে শুরু করলো, স্যার সত্যি বলতে কি, এই কথাগুলো বলতে আমার নিজের শরীর কাঁপছে। লজ্জায় আমার ঘৃণায় মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে এরা তার জলজন্ত উদাহরণ। এরা তিনজনই ব্লু ফিল্ম ছবি দেখে ক্লাসে এসে অন্য ছেলেদেরকেও দেখাতো। পরবর্তীতে স্কুলের মেয়েদের বাথরুমের মোবাইল ক্যামেরা অন করে রেখে আসতো। মেয়েদের ভিডিও করে তারা সেগুলো আবার নিজের মিলে উপভোগ করত। স্কুলে ছাড়া তারা নিজেদের বাড়ির বাথরুমে মোবাইল ক্যামেরা রেখে তাদের পরিবারের ভিডিও বানাতো। তারা নিজেদের ভাবি বোনদেরকে পর্যন্ত ছাড়েনি। ফারিনের অশ্রুসিক্ত দু আঁখি আর থরথর করে কাঁপছিল তার গাত্র। হাঁ করে নিঃশ্বাস ছেড়ে পুনরায় আবার বলে উঠল, স্যার আমি আর বলতে পারছি না, বিশ্বাস করুন। আমার যদি ক্ষমতা থাকতো এদেরকে এইখানে পুঁতে দিতাম। এরা পরিবারের জন্য কলঙ্ক। এরা কখনোই কারোর সন্তান, কারোর ভাই হতে পারে না। হাসমাত উল্লাহ মোবাইলের দিকে এক পলক তাকালেন। তিনিও সাহস করতে পারলেন না দেখতে, কিন্তু ভিডিওগুলো যে সত্যি তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।
তিনি তিনজনের পরিবারের লোকজনকে ডাকলেন। তিনজন পরিবারের মুখে কোনো রা নেই, তাদের মুখে অমাবস্যার ঘন ঘটা। লজ্জায় মাথা তাদের নত হয়ে আছে। ছেলেদেরকে পড়াতে পাঠিয়েছিলেন, কিন্তু তাদের ছেলেরা এতটাই অমানুষ হয়ে গেছে ভাবতেও পারছেন না। অথচ যেই ছেলেটা প্রমাণিত করলো সবকিছু, সেও তো তাদের ছেলের বয়সী, কিন্তু তাদের ছেলেরা অমানুষ কেন হলো মানুষ না হয়ে? সুমনের বাপ বলে উঠল, স্যার, আপনার যা ভালো মনে হবে তাই করুন, আমার কিছু বলার নাই। জুয়েলের বাবা প্রবাসী, তাই তার মা এসেছে, কিন্তু তিনি এসব শুনে হজম করতে পারেননি। তার তো দুটো উপযুক্ত মেয়ে আছে ঘরে, একটা জুয়েলের বড়, অন্যটা তার ছোট। তার ছেলে যদি এগুলো করে থাকে, তার তো মরা ছাড়া আর উপায় নেই। সে সত্যিই ব্যর্থ মা। জুয়েল রুবেলের চাচাতো ভাই। রুবেলের বাবা একজন গাড়ি চালক। আজকে গাড়ি না চালিয়ে প্রধান শিক্ষকের কড়া আদেশে এসেছিলেন, কিন্তু যা শুনলেন তাতে তিনি বাকরুদ্ধ। কিছু যে বলবেন সেই ভাষা তার জানা নেই। তার ছেলে বিপথে চলে গেছে, এখন হেড স্যার যা বলবে তাই হবে। সবার শেষে আত্মীকে বাঁচানো সেই চাচা যেন আসলো। তিনি এসে কালকের ঘটনার বিবরণ দিলেন। এতে আগুনে ঘি ঢালার মতো কাজ হলো। ফারিন যেন রেগে ফুঁসে উঠলেন। হাসমাতুল্লাহ নিজের জবান খুললেন। তিনজনকে এই স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। হেড স্যারের এই কথা বলা শেষ হওয়ার আগেই সুমন, জুয়েল, রুবেল ক্ষমা চাওয়ার জন্য হাঁটু গেড়ে স্যারের পা ধরলেন। তিনজন ফুপিয়ে কেঁদে উঠল। স্যার, আমরা বুঝিনি, এরকম ভুল আর কখনো করব না, আমাদের মাফ করে দেন, আমাদের যা শাস্তি দিবেন দেন, কিন্তু স্যার আমাদের বহিষ্কার করেন না। স্যার, আমাদের আর একবার সুযোগ দেন, এরপর আমরা ভালো হয়ে যাব। শুধু একটা সুযোগ দিয়ে দেখেন, আমরা যদি এরপরও অন্যায় করি তাহলে তখন পরিষ্কার করে দিন। হাসমাতুল্লাহ তাদের একটা সুযোগ দিলেন। জয়ী স্যারকে ডাকলেন। এদের তিনজনকে মাঠের মধ্যে কড়া রোদ্রে পুরো দিন বেঁধে রাখবে, গায়ে একটা সুতাও যেন না থাকে। সুমন, জুয়েল, রুবেল হতভম্বের মতো হেড স্যারের দিকে তাকিয়ে এইভাবে তাদের শাস্তি দিল। শাস্তির মাত্রাটা বেশি হয়ে গেল না? গধূলি লগ্নের ক্ষীয়মান সূর্যকিরণ বারান্দার কোণে যখন উঁকি দিচ্ছিল, অনিরিমা তখন একাকী বসে নিজ চিন্তায় মগ্ন। বাড়িতে এই থেকে 10 বার ফোন দিয়েছে, কিন্তু কেউ কল রিসিভ করেনি। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। কিয়ৎক্ষণ পরে অদূরে মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসবে। ধরণীতলে অন্ধকার নেমে আসবে তারপর। কিন্তু ধরণীতলে নামার আগে তার মনস্কোণে আধার নেমে গেছে। বাড়ির সাথে গত 2 দিন ধরে যোগাযোগ নেই। পরশুদিন একবার মায়ের কাছে শুনেছে দাদুর শরীরটা ভালো যাচ্ছে না, অথচ দাদু জেঠুর বাড়ি থেকে আসতেই চাইছে না। কেমন অদ্ভুত লাগছে ব্যাপারটা। দাদু কোথাও এতদিন গিয়ে থাকেনি। তার বোনও আজকাল চুপ হয়ে গেছে। কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দেয় শুধু, নয়তো নিজ থেকে কিছুই বলে না। তার মায়ের কথার মধ্যেও কেমন যেন শীতলতা অনুভব করে। অনিরিমা দীর্ঘশ্বাস টানে। তার মনটা বড্ড বিষণ্ণতায় বিমূঢ় হয়ে আছে। পুরো বাসা খালি পড়ে আছে। উকিল সাহেব ফিরবেন সন্ধ্যের পর। আজকে মেহেজাবিনও তার সাথে গেছেন কোর্টে। দুজন একসাথে ফিরবেন। শহরের মানুষ সত্যি অনেক ব্যস্ত, তাদের সারাদিন কাজের তাড়াই থাকে। ভাবনায় নিমজ্জিত তার হিয়া, কিন্তু আচমকায় তার দৃষ্টিগোচর হলো সড়কের অপর প্রান্তে থাকে একজন অবয়বের দিকে। খুবই ঘনিষ্ঠভাবে দুজন বাইকে বসে আছে। আপাতত দৃষ্টিতে দেখলে স্বামী স্ত্রী মনে হবে। তার দৃষ্টিশক্তির ভুল যদি না হয়, তাহলে ওই অবয়বের মানবী মেহেজাবিনই হবে। বাইকটা তাদের বাসার প্রধান ফটকের সামনে এসে দাঁড়ালো। সেখান থেকে মেহেজাবিন নেমে পড়ল। নামার পর যে দৃশ্য তার দৃষ্টিগোচর হলো, তা দেখে সে অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছে সেই দিকে। মেহেজাবিন নামার পর বাইকে বসে সেই ছেলেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে দিল। ছেলেটাও একই কাজ করলো। দুজন দুজনকে জড়িয়ে রেখেছে কিয়ৎক্ষণ। তারপর মেহেজাবিন জড়িয়ে ধরে রেখে ছেলেটির গালে চুমু খেলো। অনিরিমা এখনও অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছে সেই দিকে। নিজের অক্ষিযোগের কি সত্যি কিছু দেখেছে, নাকি ভুল কিছু দেখছে? বোধগম্য হলো না তার। সে বারান্দা থেকে নিজ কক্ষে চলে আসলো। তার 5 মিনিট পর ডোরবেল বেজে উঠল। সে গিয়ে দরজা খুলতে মেহেজাবিনের হাসি মাখা মুখখানা ভেসে উঠল। মেহেজাবিন মুচকি হেসে বলে উঠল, একা ভাষায় ভয় পাবে দেখে তোমার উকিল জামাই আমাকে আগেই পাঠিয়ে দিয়েছে। তা কি করছিলে এতক্ষণ? একা ছিলে যে ভয় পেয়েছিলে? মেহেজাবিনের দিকে অনিরিমা আর সন্দিহান দৃষ্টির সাথে মনে অজস্র প্রশ্নের সমাহার, কিন্তু মুখে মেকি হাসি। সে প্রত্যুত্তরে বলল, না আপু, ভয় পাইনি। আমি এতক্ষণ রুমেই ছিলাম, কিছুক্ষণ পড়ছি, আর তোমাদের জন্য পাস্তা বানিয়েছি। এনে দেবো, খাবে তুমি? মেহেজাবিন হাই তুলতে তুলতে নিজের কক্ষে যাওয়ার সময় অনিরিমার প্রত্যুত্তরে বলল, এখন খাবো না, আমি একটু বিশ্রাম নেব, পরে খাবো, কেমন? অনিরিমা দ্বিতীয়বার আর অনুরোধ করল না। তার মাথায় এখনও পূর্বে সেই দৃশ্য ঘুরপাক খাচ্ছে। জিজ্ঞেস করতে গিয়েও নিজের জড়তার জন্য করা হয়নি। সেও ফারিজের কক্ষে গেল। ফারিজ না আসা পর্যন্ত সেখানে থাকবে। রাতের আধার নামতে বিদ্যুতের দেখা মেলে না গ্রামাঞ্চলে, তাই চার্জিং লাইট জ্বালালো আপ্তি।
নির্জনতায় আচ্ছন্ন তাদের পুরো বাড়িঘর। মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক কিংবা পাশের শ্মশান থেকে শেওয়ালের হাঁক শোনা যাচ্ছে। একসময় এসবে ভয় লাগতো না তাদের। দাদু আর বোন না থাকায় পুরো বাড়ি জনশূন্য হয়ে আছে। সারা বাড়ি কেমন খা খা করে। ঘরের একপাশে পুরো অন্ধকার ছেয়ে গেছে। তাই আজকাল সন্ধ্যা নামতে ভয় নামক জিনিসটা তার মাথায় চেপে বসেছে। সেই দিনের বিভৎসময় দিনের কথা ভাবলে এখন দিনেও তার ভয় লাগে। সে বসার ঘরে পড়ছিল, পাশে তার মা শুয়ে আছে। তাও যেন ভয়ে অস্থির হয়ে আছে তার মন। তার উপর স্কুলের ঘটনাগুলো তার মাথা থেকে যাচ্ছে না। এত কিছুর মাঝে তার মনে হলো তার বোনের সাথে কথা বলা দরকার। সে মোবাইল হাতে নিতে জড়পড়ায় অবাক। অনেকগুলো মিসড কল। তার বোন কল দিয়েছিল, কিন্তু রিসিভ করা হয়নি। সে দ্রুতই বোনকে কল দিল। কল রিসিভ হতে অনুরিমা প্রথমে কর্কশ ভাষায় চেঁচালো। আপনি নিশ্চয় বোনের সব বকাঝকা হজম করলো। পরে সে বলল, আপুর মোবাইল মায়ের হাত থেকে পড়ে গিয়েছিল। এরপর থেকে মোবাইলের সমস্যা হয়ে গেছে, অটোমেটিক বন্ধ হয়ে যায়, নয়তো কল আসলেও কোনো শব্দ হয় না। এজন্যই তুই কল দিয়েছিস, কিন্তু আমরা শুনতে পাই নাই। অনুরিমা দীর্ঘশ্বাস ছাড়ল। হতাশার সুর টেনে বলল, আর কত যাবে এই বাটন ফোন? মাকে বল কম দামি হলেও ফোন কিনে দিতে। ফোনটা আরো আগেই নষ্ট হয়েছে, কয়েকদিন তো হলো। এবার আর একটা ফোন নিতে বল। মায়ের কাছে এখন টাকা নাই আপু, যা ছিল কোনো রকমে বাজার করে এনেছে। দাদু কেমন আছে রে আপনি? অনেক দিন তো হলো। দাদু আমাদের বাড়ি কবে আসবে? জানি না আপু, দাদুরে কল দিলেও কথা বলে না, নয়তো জেঠিমাও ফোন দাদুরে দেয় না। দাদু মারে কল দিয়ে একদিন অনেক কথা শোনাইছে, এরপর মা কল দিলে এখন কথা বলে না। জানি না দাদুর কি হয়েছে। মারে বল একদিন বাড়ি যাই দেখে আসতে, সাথে তুইও যাস। দেখ না দাদু কি বলে। জানোস আপু, দাদুর বিধবা ভাতার টাকাটা জেঠু তুলে ফেলেছে। এটা তো হওয়ারই ছিল। দাদু কেমন আছে জানাস। এখন রাখি। অনুরিমা কল কাটতেই দুই আঁখি অশ্রুতে টলমল করতে লাগলো আপ্তির। বোনকে কিভাবে বলবে তার দাদুর শারীরিক অবস্থা ভালো না। তারা তো গিয়েছিল দাদুকে আনতে, কিন্তু তার দাদু আসতে তাদের দেখে কেমন মুখ ফিরিয়ে নিয়েছে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তাদেরকে বের করে দিয়েছে। তার বোনকে আদৌ কি বলা সম্ভব এগুলো? এখন যদি বলে তার বোন কষ্ট পাবে, একাকী বসে মন খারাপ করবে। নিজের বক্ষস্থলে কষ্ট চেপে তপ্ত নিঃশ্বাস ছাড়ল সে। সূর্য তাড়াতাড়ি আজ বাড়িতে ফিরেছে। সবিতাকে দেখে শুনে রাখতে হয়। আসার সময় তার জন্য হাট থেকে গরম গরম রুটি আর ডাল ভাজি নিয়ে এসেছে। সবিতা গতকাল তার কাছে আবদার করেছিল, তাই রুটি আর ডাল ভাজি নিয়ে দ্রুতই বাড়ির দিকে রওনা দিয়েছে সে। সাইকেলের প্যাডেলে পা রেখে যত দ্রুত সম্ভব বাড়ি আসছে সে। বাড়ির অভিমুখে ঢুকতেই তার মায়ের সাথে দেখা হলো। মালারানী ছেলেকে দেখে কপাল কুঁচকে আছে। তড়িৎ জিজ্ঞেস করলো, সবে সন্ধ্যা হলো, ব্যাপারখানে কি, এত জলদি বাড়ি আসলি? সূর্য হেসে উঠে বলল, আসলে মা হয়েছে কি, সাবিতা কালকে গরম গরম রুটি আর ডাল ভাজি খাইতে চাইছিল, তাই আজকে নিয়ে আইলাম। মা ঘরে চলেন, আপনি সহ সবাই খাইবেন। সূর্যের প্রত্যুত্তরে মালারানী কিছুই জবাব দিলেন না। সূর্য পুনরায় আবার তাড়া দিল তার মাকে। মালারানী বিরক্ত হয়ে বললেন, ঘরে তোর বউ আছে না, তারে দে আগে, সে খাইলে পরে আমরা খাওমুনি। অহন কাম করতেছি, মাথা খাস না। সূর্য পুনরায় আর কিছু বলল না। সেও জানে তার মা সবিতার কথা শুনলে তখন মনের মধ্যে ক্রোধে ফেটে পড়ে, তাই সেও আর বাড়াবাড়ি করল না। ছেলে যাওয়ার পর মালারানী তাচ্ছিল্য সুরে কিঞ্চিত শব্দ করে হেসে উঠলেন। বিড়বিড় করে আওড়ালেন, ভালোই আমার ছেলের উন্নতি হয়েছে দেখতেছি। ঘরে খাওয়ান আছে কি না খবর নাই, কিন্তু বউর খাওয়ান খবরের খোঁজ ঠিকই আছে। ছেলে জন্ম দিচ্ছে কি বউর লাইকা খালি? সূর্য বাড়িতে নাস্তা দিয়ে আবার ফিরে যায় হাটে। ফিরে আসে রাত 10টার দিকে। হাত পা ভালো করে পরিষ্কার করে তারপর নিজের কক্ষে আসে। সবিতা তখন বই নিয়ে একধানে পড়ছিল। সূর্য গিয়ে পেছন থেকে বউকে জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরায় সবিতা চমকে ওঠে, কিন্তু যখন বুঝতে পারে সূর্য করেছে এই কাজ তখন রেগে ফুঁসে ওঠে। বইয়ের রাগ দেখে সূর্য আরও শক্ত করে জড়িয়ে ধরে। পরক্ষণে সবিতাকে ছেড়ে সে বিছানায় গিয়ে বসে। তারপর জিজ্ঞেস করে, রুটি খাইছো সাবিতা? সবিতা ছোট্ট করে বলে, সবাই ঠিক মতো হয়েছে রুটি ভাজি? আসলে ভাজি আরও একটু নিলে মনে হয় ভালো হইতো। রুটি জন প্রতি 2টা করে নিছি, সবাইরই ঠিকঠাক মতো হয়েছে। সবিতা সূর্যের কথা শুনে চুপ করে থাকে। কি জবাব দেবে সে? এখন যদি এই কথা শুনে তার স্বামীর মনটা খারাপ হয়ে যাবে, তাই নীরবতা পালন করছে সে। কিন্তু তার মুখে কোনো জবাব না শুনে সূর্য আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে, কথা কও না কেন? সবিতা কিছু বলার আগে মালারানী দেউরির ওপাশ থেকে জবাব দিলেন,
রুমে যাইতে না যাইতে জামাইরে কান ভরা শুরু করে গেছে। সূর্য হা হয়ে আছে মায়ের কথা শুনে। সবিতা তাকে কিছু বলেনি এখনো, কিন্তু তার মা এসব কি বলছে সে নিজেই এবার মালারানীকে জিজ্ঞেস করলো। কি হয়েছে মা? মালারানী তিরিক্ষি মেজাজে বলল, তোমার বউয়ের কত দেমাগ, আমি খালি কইছি ঘরে বাজার নাই, অত টাকা খরচ কইরা কি দরকার আসিল এত রুটি আর ভাজি হাট থেকে নিয়ে আইবার, ঘরেও তো বানানো যায়। ব্যাস তোমার বউ দেমাগ দেখান শুরু হয়ে গেছে। রুটি আর ভাজি টেবিলে পইরা রয়েছে, তোমার বউ ছুঁইরাও দেখেনি।